দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। প্রথম দফায় ১২০০ কিলোমিটার নদী খাল বিল খননের পরিকল্পনা। বাস ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, বাড়তি ভাড়া আদায়ে কঠোর ব্যবস্থা। হুঁশিয়ারি মন্ত্রীর। ঈদ যাত্রায় ফেরিঘাট মহাসড়কে ভোগান্তির সংবাদ। জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮:৩০টায়। অংশ নিতে পারবেন ৩৫,০০০ মুসল্লি। নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। এবং পবিত্র শবে কদর আজ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালনের প্রস্তুতি। রাতভর ইবাদতে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। দিনাজপুর খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ আগে জেলার কাহরুল উপজেলার সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। এছাড়া অনলাইনে আরও ৫৩ জেলায় যুক্ত হয়ে এই কর্মসূচি চালু করেন প্রধানমন্ত্রী। এর আগে দুপুর ১২টার দিকে দিনাজপুরে পৌঁছান সরকার প্রধান। দর্শক, খাল খনন কর্মসূচির সবশেষ পরিস্থিতি জানতে চলে যাচ্ছে দিনাজপুরে। উদ্বোধন শেষে আলোচনা সভায় উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাহারোল উপজেলার বলরামপুর গ্রামের সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রাণ প্রিয় নেতা। ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে যিনি আমাদেরকে নতুন জীবন দিয়েছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আগামী ভবিষ্যৎ বাংলাদেশের পথিকৃৎ জনাব তারেক রহমান। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন আমার প্রিয় শিক্ষক, প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, উপস্থিত আমাদের প্রিয় সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী মহোদয়, উপস্থিত আছেন প্রতিমন্ত্রী মহোদয় এবং মাননীয় সংসদ সদস্যবৃন্দ, প্রশাসনের সকল নেতৃবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম এবং জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং আদাব। শুকরিয়া আল্লাহ পাকের এবং অসংখ্য দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবীর প্রতি। আমি স্মরণ করতে চাই আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, স্মরণ করতে চাই আমাদের দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে, স্মরণ করতে চাই ৭১ সাল থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যারা নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, সবাইকে যারা পঙ্গু হয়েছেন তাদের জন্য দোয়া করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার আসন চিরিবন্দর খানসামা। ২০০১ সালে আপনি আমাকে মনোনয়ন দিয়ে সেই আসন আমি আপনাকে উপহার দিয়েছিলাম। আবারও এবারে আপনি আমাকে। দর্শক, বিটিভির সৌজন্যে আমরা এতক্ষণ যুক্ত ছিলাম খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে। ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়ছেন মানুষ। কমলাপুর রেল স্টেশনে গেল কয়েকদিনের তুলনায় ভিড় বেড়েছে। সকাল থেকেই দেশের বিভিন্ন গন্তব্যে ছোটেন ঘরমুখো যাত্রীরা। এবার ট্রেনে শিডিউল বিপর্যয় দেখা যায়নি। সঠিক সময়ে ট্রেন ছাড়া সহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট জানান যাত্রীরা। রেল কর্তৃপক্ষ বলছে কাল থেকে চাপ আরও বাড়বে, এজন্য স্পেশাল সার্ভিস পরিচালনার কথা জানান তারা।
এদিকে সড়ক পথেও বাড়ছে যাত্রীর চাপ। সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে রেল, সড়ক ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঈদে ঘরমুখ মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এছাড়া ঈদের সময়ে কোনো ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন মন্ত্রী। ফিটনেসবিহীন গাড়ি চলা আমরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং নিরুৎসাহিত করছি, কন্ট্রোল করছি। গতকাল রাত থেকে নিশ্চিত করা হয়েছে গণপরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হবে। তেলের দাম বাড়ছে না, নির্ধারিত টাকার চেয়ে 1 টাকা ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। মোবাইল কোর্ট এখানে আছে, এখানে ভিজিলেন্স টিম এখানে আছে, এখানে কন্ট্রোল রুম আছে পুলিশের। যে কোনো যাত্রী কমপ্লেন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা 24 ঘন্টা তৎপর আছি। দর্শক, এ বিষয়ে আরও জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, ঈদযাত্রার সড়ক পথের চিত্র কেমন দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, সেটির মাত্র বাকি আর 3 দিন। এখন ঢাকাবাসী অর্থাৎ এই রাজধানীবাসীর মনে এখন একটাই গান বাজে, স্বপ্ন যাবে বাড়ি। আর সেই চিত্রটি আমরা এই ঢাকার মহাখালী এই বাস টার্মিনালে এসে সকাল থেকে দেখতে পেয়েছি যে ঘরবর্তী মানুষের যে উচ্ছ্বাস, সেটি এখন এই ঈদের 3 দিন আগে এসে আমরা একবারে সরাসরি লক্ষ্য করতে পেরেছি। আজকে এই মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি যাত্রীদের উদ্দেশ্যে এবং সাংবাদিকদের সাথে কথা বলে যেটি আশ্বস্ত করেছেন যে যাত্রীদের নিরাপত্তার সাথে যা কিছু করা দরকার সরকারের পক্ষ থেকে সেটি করা হবে এবং যাতে এই পরিবহন সেক্টরের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে পারে সেদিকেও সজাগ থাকছেন। এরপরেও যে এই যে বর্তমান বিশ্বে যে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে, সেটির প্রভাব যাতে এই পরিবহন সেক্টরে না পড়ে এবং যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় না করা হয় সেদিকেও কঠোর নজরদারির কথা বলেছেন। তিনি বলেছেন যে পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হয়েছে এই পরিবহন খাতে, যাতে দূরপাল্লার বাসগুলো এই ঈদকে কেন্দ্র করে স্বস্তিতে চলাচল করতে পারে এবং যাত্রীরাও নির্বিঘ্নে তাদের গন্তব্য অর্থাৎ তাদের প্রিয়জনের কাছে পৌঁছাতে পারে, সেটি নিশ্চিত করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি এবং জানতে চেয়েছিলাম যে এই যে বর্তমান সময় অর্থাৎ পূর্ববর্তী ঈদের সময় আমরা যেটা লক্ষ্য করা যায় যে অতিরিক্ত ভাড়া আদায় করা হয় যাত্রীদের কাছ থেকে, সেটি করা হচ্ছে কিনা। আমরা সেটিও লক্ষ্য করেছি যে তেমনটা হচ্ছে না, হয়তো 2-1 জায়গাতে এমনটাও লক্ষ্য করা গেছে যে এবছর যে নির্ধারিত ভাড়ার চাইতেও 50 টাকা কিংবা 30 টাকা 20 টাকা কম নেওয়া হচ্ছে। পাশাপাশি জারিন আমরা কথা বলেছিলাম পরিবহন সেক্টরের মালিক পক্ষের সাথে। তারা বলেছেন যে আমরা চেষ্টা করছি, তারা চেষ্টা করছেন সরকারের সাথে সরকারকে সহযোগিতা করার লক্ষ্যে যাত্রীদেরকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য এবং সেটি আমরা লক্ষ্য করেছি এই পুরো মহাখালী জুড়ে। তো সর্বশেষ ঢাকার রাজধানী মহাখালী বাস স্ট্যান্ড থেকে এই ঈদ যাত্রা নিয়ে সর্বশেষ এই সংবাদ ছিল আমার কাছে। জেরিন। তরিকুল, আপনাকে ধন্যবাদ। এই যাত্রায় ভোগান্তির শঙ্কা রয়েছে দক্ষিণাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট। ফেরির স্বল্পতা সহ সংযোগ সড়কের বেহাল দশায় ভোগান্তিতে পড়তে পারেন এই রুট দিয়ে চলাচলকারী যাত্রী ও চালকরা। যদিও চাপ সামলাতে বাড়তি প্রস্তুতির কথা জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। শরীফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ঈদযাত্রায় ঘরমুখ মানুষের স্বস্তির যাত্রা নিশ্চিত করতে প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পদ্মা সেতু চালু হওয়ার পরই এই নৌ রুটে যানবাহনের চাপ আগের তুলনায় অনেকটাই কম থাকলেও এবারে ঈদে চাপ বাড়তে পারে বলে ধারণা করছে ঘাট কর্তৃপক্ষ। তাই পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে পারাপারের জন্য প্রস্তুত রাখা হয়েছে 17টি ফেরি ও 33টি লঞ্চ। আমাদের ঘাটের যে পরিস্থিতি, আমরা এতদিন যাবৎ 3টা পল্টন একসাথে থাকছে, এখন ওরা ভিন্ন ভিন্ন করে 2টা পল্টন দিছে। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সড়ক ও নৌপথে সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে জেলা পুলিশ, বিআরডব্লিউটিসি, নৌ পরিবহন কর্তৃপক্ষ, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস সহ উপজেলা ও জেলা প্রশাসন। আমরা আরও 3টি ফেরি সার্ভিসে যোগ করে আমরা 17টি ফেরি দিয়ে ঈদ সার্ভিস
পরিচালনা করতে যাব, এরকম আমাদের পরিকল্পনা রয়েছে। প্রত্যেকটা মানুষ যাতে এই যে ঈদের ছুটিটা পাচ্ছে সেটাতে নিরাপদে এবং সুস্থভাবে ঈদ যাত্রা সম্পন্ন করতে পারে, এই জন্য আমরা কর্তৃপক্ষ আমাদের সব জায়গা থেকে সার্বিক প্রস্তুতি আছে। আর সড়ক ও নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। যাত্রী পরিবহনে অতিরিক্ত ভাড়া সহ অন্যান্য ভোগান্তি বিষয়ে আমাদের ম্যাজিস্ট্রেটরা সবসময়ের মতো এবারও মোবাইল কোর্ট পরিচালনা করবে। সব ধরনের ইয়েতে আমরা আগেও যেরকম মোবাইল কোর্ট পরিচালনা করেছি, আমাদের সেই ধারাবাহিকতা বজায় থাকবে। কোনো ধরনের ঝামেলা ও ভোগান্তি ছাড়াই ঘরে ফেরার আশায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের লাখো মানুষ। আফরিন পপি, মোহনা সংবাদ। এদিকে ঈদে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে যানজট সহ নানা ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুর রহমান। আতিক, মহাসড়কে গাড়ির চাপ কেমন দেখতে পাচ্ছেন? আগামী 2-1 দিনের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি কেমন সেটা আমাদেরকে জানাবেন। জি জেরিন, আপনি জানেন যে ঢাকার পার্শ্ববর্তী একটা ব্যস্ততম এলাকা কিন্তু গাজীপুর। এই গাজীপুর কিন্তু কলকারখানার যে যাত্রীরা আছেন তারা কিন্তু মূলত এখানকার বাড়ি যাওয়ার যে প্রতিযোগিতাটা নামে, তো এখনো পর্যন্ত কিন্তু আমি দাঁড়িয়ে আছি গাজীপুর মহানগরের যে ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তা। চান্দনা চৌরাস্তা থেকে আমি আপনাদেরকে এই মুহূর্তে চিত্রটা দেখানোর চেষ্টা করছি যে আপনি আজকে বিকাল 5টার পরে কর্মদিবস শেষ হবে। কলকারখানার যে শ্রমিকরা আছে তারা কিন্তু আজকে থেকেই কিছু বাড়ি যাওয়ার প্রতিযোগিতায় নামবে। তবে আমি কি ধরনের প্রস্তুতি রাখা হয়েছে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে, আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম গাজীপুরের মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফুল আলমের সাথে। তিনি আমাকে যেমনটা বলছেন যে এবার কিন্তু তারা নির্বিঘ্নে ঈদ যাতে যাত্রীরা বাড়ি যেতে পারে সেজন্য কিন্তু ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে। জেলা পুলিশ এবং মেট্রোপলিটনের সমন্বয়ে কিন্তু প্রায় 1,500-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা রাস্তায় মোতায়েন রয়েছে। গাজীপুর উত্তরা আব্দুল্লাহপুর থেকে কিন্তু তারা 1,500 পুলিশ এবং 9টি রেকার দিয়ে কিন্তু তারা সার্বক্ষণিক মনিটরিং করছে। তবে আমি যাত্রীদের সাথে কিছুটা কথা বলেছিলাম, যাত্রীরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে জ্যাম বিভিন্ন 7 থেকে 8টি পয়েন্ট উল্লেখ করেছেন, যেমন ভোটবাজার, গাছা, ভোগরা বাইপাস, চান্দনা চৌরাস্তা এবং ভবানীপুর শালনা এলাকায়। এই এলাকাগুলিতে কিন্তু অস্থায়ী যে দোকানপাট এবং যে ইজি বাইক চলাচল করে, যার কারণে কিন্তু মূলত এখানকার যানজটের সৃষ্টি হয়ে থাকে। তো এই যানজট নিরসনে কিন্তু গতকালকে থেকেই গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মোবাইল কোর্ট নিয়োজিত রয়েছেন। তবে সবশেষ এই ছিল গাজীপুরের মেট্রোপলিটন এলাকা থেকে সবশেষ পরিস্থিতি। আতিক, আপনাকে ধন্যবাদ। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হবে সকাল 8:30টায়। বৈরী আবহাওয়ার কারণে জাতীয় ঈদগাহে সম্ভব না হলে বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত হবে সকাল 9টায়। সকালে জাতীয় ঈদগাহে ঈদ জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের প্রধান জামাতে শামিল হতে নগরবাসীদেরকে আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় ঈদগাহে 35,000 মুসল্লি ঈদের প্রধান জামাতে অংশ নিতে পারবেন। নারীদের জন্য রাখা হচ্ছে আলাদা ব্যবস্থা। 3500 নারী জাতীয় ঈদগাহের জামাতে অংশ নেওয়ার সুযোগ পাবেন বলেও জানান প্রশাসক। জাতীয় ঈদগাহের প্রস্তুতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসির আলী। চলে যাচ্ছি তার কাছে। মুদাসির, জাতীয় ঈদগাহের প্রস্তুতির সবশেষ চিত্র কেমন দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। কিন্তু প্রস্তুতি এখন প্রায় একদম শেষের দিকে। আমি যদি আপনাকে দেখাতে চাই যে এখানে কিন্তু একদম প্যান্ডেল টানানো বলেন, প্রায় কিন্তু প্যান্ডেলের টানানো কিন্তু একদমই শেষ, এবং যে ফ্যানের যে সেট আপটা সেটাও কিন্তু শেষ হয়ে গেছে, এবং এর যে বৈদ্যুতিক সংযোগ সেই বিষয়টিও কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবং এর পাশাপাশি আপনাকে আরেকটু দেখাতে চাই যে লাইটিংয়ের সিস্টেমও করা হয়েছে। যেহেতু প্যান্ডেল টানানো হয়েছে সেহেতু ভেতরটার দিকটা একটু অন্ধকার থাকতে পারে, এবং এর পাশাপাশি যদি মেঘাচ্ছন্ন পরিবেশও থাকে এর জন্য কিন্তু একটা অন্ধকারাচ্ছন্ন যে ব্যাপারটা থাকে যেন না থাকে, সেই জন্য কিন্তু লাইটিংয়ের সিস্টেম করানো হয়েছে যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি এখানে কিন্তু নিরাপত্তার বিষয়ে যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজের বিষয়টিও কিন্তু আজকে শেষ করা
হবে এই বিষয়ে মিটিং সভা হচ্ছে এবং এই সভাতেই কিন্তু মূলত সিকিউরিটির সার্বিক বিষয়টি নিয়ে কিন্তু একটি পরিকল্পনা হবে এবং একটি সিদ্ধান্ত হবে এবং সিসিটিভি ফুটেজ বলেন, ড্রোন বলেন, সবকিছু মিলিয়ে কিন্তু আজকের মধ্যে কিন্তু এই বিষয়টি সিদ্ধান্ত, পরিকল্পনা সবকিছু নেওয়া হবে এবং আজকের মধ্যে না হলেও আগামী 2 দিনের মধ্যে কিন্তু এই বিষয়টি কিন্তু একদম শেষ করা হবে, যেমনটি আমরা যতটুকু জানতে পেরেছি। এর পাশাপাশি এখানকার এই ঈদগাহের যে অন্যান্য যে ব্যবস্থাপনা, যে খাবারের বিষয় বা খাবার পানীয় বিষয়, সেই বিষয়টিও কিন্তু একটি বিষয় রয়েছে ব্যবস্থা করার। তো সেই বিষয়টিও কিন্তু আগামী 2-1 দিনের মধ্যে করে ফেলা হবে এবং এই বিষয়টির জন্য কিন্তু ইতিমধ্যে কিন্তু একটি ব্যবস্থাও করা হয়েছে, একটি ঘর আলাদাভাবে করা হয়েছে। তো জাতীয় ঈদগাহ থেকে এই ছিল জেরিন আমার কাছে আপাতত। মুদাসির, আপনাকে ধন্যবাদ। ঈদ ঘিরে নোয়াখালী ও ফরিদপুরে জমে উঠেছে কেনাকাটা। গভীর রাত পর্যন্ত ঈদের পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে ভিড় করছেন ক্রেতারা। বিদেশি থ্রি-পিসের প্রতি বেশি আগ্রহ নারীদের, তবে দাম নিয়ে আছে পাল্টাপাল্টি অভিযোগ। আর বিপণী বিতান ও শপিং মলের সার্বিক নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শক, কেনাকাটার আরও খবর জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল কবির। রাসেল, রোজার একেবারে শেষ ভাগে এসে মার্কেট পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আসলে আপনি একদম বলেছেন যে শেষ সময়ের যে পরিস্থিতি, আসলে শেষ সময়ের পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। 15 রমজানের আগে যে অবস্থা ছিল, ব্যবসায়ীরা কিন্তু হতাশ হয়ে পড়েছিল। আসলে এখন যে অবস্থা আমরা দেখছি, এখন কিন্তু বগুড়া শহরের বড় বড় বিপণী বিতান থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের ছোট ছোট বাজারের যে ব্যবসায়ীগুলো আছে, পাশাপাশি হকার্স মার্কেট, রাস্তার ফুটপাতে সব জায়গায় কিন্তু আসলে বেচা কিনা জমে উঠেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে পরিবারের সদস্যরা তাদের সন্তানদের নিয়ে তাদের কেনাকাটা করছে এবং বিভিন্ন আসলে তারা দোকানগুলো ঘুরছে এবং শেষ সময় খুব আমরা দেখছি যে আসলে দরাদরি করছে না। এখন যদি শেষ সময় যার যেটা পছন্দ হচ্ছে এরকম পণ্যগুলো কিন্তু কাস্টমার যারা আছে তারা কিনছে, ক্রেতারা কিনছে। তবে বিক্রেতারা বলছে আসলে তাদের হতাশা থেকে তারা কিন্তু আসলে ফিরেছে, কারণ আসলে তারা বলছে 15 রমজানের আগের যে অবস্থা ছিল এখন চিত্রটা অনেকটা চেঞ্জ হয়েছে। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই, আসলে জানতে চাই যে আসলে এখন সর্বশেষ বেচা বিক্রির অবস্থা কেমন? এখন বেচা বিক্রির অবস্থা আল্লাহর রহমত ভালো। 15 রমজানের আগে যে অবস্থা ছিল, 15 রমজানের পর থেকে খুব ভালো, মোটামুটি আল্লাহর রহমত ভালো। কত টাকার মধ্যে কোন পণ্যগুলোর চাহিদা বেশি? এইবারে আপনার নতুন যে থ্রি পিস গুলো আসছে আর কি, মানে রেডি থ্রি পিস বা ফার্সি জামা, এই জামাগুলো এবার নতুন এই বলে বেচা কিনা বেশি হতেছে আর কি, এগুলো চাহিদা বেশি। হ্যাঁ, এর সঙ্গে লুঙ্গি আছে, শাড়ি আছে, শার্ট পিস, প্যান্ট পিস, এগুলো সব আমাদের পণ্য, এই পণ্যগুলো সব ভালোভাবে বেচা কেনা হচ্ছে। যেমনটা আসলে একজন ব্যবসায়ী বলছিলেন যে তাদের জায়গা থেকে যে 15 রমজানের পরে এখন বেচা বিক্রি কিন্তু আসলে বেড়েছে। পাশাপাশি আমরা যদি বলি কাপড়ের পরে কসমেটিক্সের দোকানগুলোতে আমরা গিয়েছি, জুতার দোকানে গিয়েছি, এগুলো তো কিন্তু আসলে শেষ সময় বেচা বিক্রি বেড়েছে। আর এখন যেহেতু সেলাই কাপড়ের একদম শেষ সময়, তারা অর্ডারই নিচ্ছে না। তবে ব্যবসায়ীরা বলছে যে 4 রাত পর্যন্ত তারা আসলে বলছে যে এবার বেচা বিক্রি ভালো হবে এবং তাদের যে কাঙ্ক্ষিত তারা লাভ যে আসলে চিন্তা করছিল, এই লাভের মুখ কিন্তু তারা এবার দেখতে পাবে। জেরিন, এরকমই আসলে বগুড়ার কেনাকাটার চিত্র আমার কাছে ছিল কেনাকাটার সর্বশেষ। রাসেল, আপনাকে ধন্যবাদ। মুসলিম উম্মার মহিমান্বিত রজনী পবিত্র শবে কদর আজ। দেশজুড়ে যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যে পালিত হবে পবিত্র এ রজনী। ধর্মপ্রাণ মুসলমানরা সারা রাত ইবাদত বান্দিগি, কুরআন তেলাওয়াত, জিকির ও দোয়ার মাধ্যমে নিজেদের সঁপে দেবেন আল্লাহর দরবারে। এই রাতটি মুমিন হৃদয়ের জন্য আত্মসমর্পণ ও আত্মশুদ্ধির পবিত্র মুহূর্ত। রমজানের শেষ প্রান্তে এসে মুসলিম উম্মত ও অধীর আগ্রহে অপেক্ষা করেন এই মহিমান্বিত রাতের জন্য। ফজরের নামাজের পর দোয়া ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ইবাদত ও আমলের সমাপ্তি ঘটবে। শবে কদর উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসী সহ মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়ে পৃথক পৃথক বাণী দিয়েছেন।
লটারি প্রথা বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে রাজধানীর একটি হোটেলে শিক্ষা খাত নিয়ে বিএনপির ইশতেহারের অগ্রগতি শীর্ষক সিপিডির সেমিনারে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন এই তথ্য জানান। এতে লটারি পদ্ধতির পরিবর্তে আবারও মেধা যাচাইয়ের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। মাহাদি আমিন বলেন, দেশের শিক্ষা খাতকে আধুনিক করতে নির্বাচনী প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়ন করবে বিএনপি। দর্শক, দিনাজপুরের খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণ দিচ্ছেন। বিটিভি সৌজন্যে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই খালে যে পানি থাকবে সেই পানির সেচ সুবিধার মধ্যে আসবে। 3.5 লক্ষ মানুষ এই খালের পানির সুবিধা পাবে। এই খালের পানি বিভিন্ন ভাবে তারা ব্যবহার করতে পারবে। এবং শুধু তাই নয়, সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে, এই এলাকার কৃষক ভাইরা, এই এলাকার কৃষানি বোনেরা, তারা যে ফসল উৎপাদন করবে, এই ফসল উৎপাদন হচ্ছে তার থেকে প্রায় 60,000 মেট্রিক টন বেশি ইনশাল্লাহ ফসল উৎপাদিত হবে। প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই নির্বাচনে, এই মাত্র কয়েকদিন আগে নির্বাচন হয়েছে, ভোট দিয়েছেন সবাই? হ্যাঁ, কারা কারা নতুন ভোটার হাত তুলেন তো। নতুন ভোটার কারা কারা এবার প্রথম ভোট দিয়েছেন? নতুন ভোটার এই যে এইদিকে আছে নতুন ভোটার, এইদিকে অনেক নতুন ভোটার। হ্যাঁ, ও এগুলো সব নতুন ভোটার। গুড, ভেরি গুড। এখন এই যে নতুন ভোটার যারা আছেন, তারা সহ এর আগে যারা অনেক আগে প্রায় 15-20 বছর আগে ভোট দিয়েছেন, তাই না? এর মধ্যে ভোট দিতে পারছিলেন গত 15-20 বছর? ভোট দেওয়ার সুযোগ পান নাই। তো এই যে গেল নির্বাচনের সময় আমরা দেশের মানুষের সামনে কতগুলো কথা বলেছিলাম। এই বক্তব্য শুরুতে কিন্তু আমি বলেছি যে আমরা এমন একটা দল করি, আমরা দল করে শহীদ জিয়ার দল করি, আমরা দল করে দেশনেত্রী খালেদা জিয়ার দল করি, এবং আমরা সেই কাজগুলো করতে চাই যেই কাজগুলো করলে মানুষের উপকার হয়। কিন্তু নির্বাচনের আগে আমরা বলেছিলাম কতগুলো কথা, অনেক কথার মধ্যে কয়েকটা জরুরি কথা আমরা বলেছিলাম। কি কথা? যে আমরা জানি বাংলাদেশে যে প্রায় 20 কোটি মানুষ, এই 20 কোটি মানুষের বেশিরভাগ থাকে গ্রাম অঞ্চলে, এবং তাদের মধ্যে বেশিরভাগ মানুষ বাস করে এবং তাদের প্রধান পেশা হচ্ছে কৃষি। তারা গ্রামে বাস করে, তাদের প্রধান পেশা হচ্ছে কৃষি। এবং কৃষি যদি বাঁচে তাহলে বাংলাদেশে, কৃষক যদি ভালো থাকে তাহলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে। কি ঠিক বলছি না ভুল বললাম? কে কথাটা ঠিক বলছে? এবং সেই জন্যই আমরা বলে কৃষকের পাশে দাঁড়াতে চাই, কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। এবং সেজন্যই আমরা তখন বলেছিলাম যে নির্বাচনে ইনশাল্লাহ আপনাদের ভোটে আল্লাহর রহমতে বিএনপি জয়যুক্ত হলে পরে সবচেয়ে প্রথম আমরা যে কাজটি করব সেটা হচ্ছে 10,000 টাকা পর্যন্ত ঋণ ছিল কৃষকদের, সেই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ আমরা মওকুফ করে দেব। আমরা তখন নির্বাচনের আগে বলেছিলাম। এবং নির্বাচনের পরে প্রথম যে মন্ত্রিসভার, সরকারের যে মন্ত্রিসভার বৈঠক ছিল, সেই বৈঠকে প্রথমেই বিএনপি সরকার কৃষক ভাইদের কথা মনে রেখেছে এবং সেই কৃষি ঋণ সুদ সহ আমরা মওকুফের ব্যবস্থা করেছি। এখন প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এই খাল কাটার। আপনারা নিজেরাই বলেন, এই খাল কাটলে আপনাদের সকলের, বিশেষ করে যারা কৃষি কার্যের সাথে জড়িত, সেই কৃষি কার্যের সাথে জড়িত তাদের, আপনাদের উপকার হবে, আপনাদের সকলের উপকার হবে। গ্রামের মানুষ, খাল থাকলে, খালে পানি থাকলে কি কি উপকার হয় প্রত্যেকটি মানুষ আপনারা বুঝেন। আজ এই খাল খাটাটা কেন জরুরি? সমগ্র বাংলাদেশে আজকে যে খালগুলো আগে ছিল, সকল খাল ভরাট হয়ে গেছে। আমি এখানে আসার পথে আমি বিভিন্ন জায়গায় দেখলাম নদীর পর্যন্ত ভরাট হয়ে গেছে। নদীর মধ্যে কিছু চাষবাসের কাজ হচ্ছে। বহু খাল, ওই যে ছোট ছোট কালভার, ব্রিজ যখন পার হয়ে আসলাম দেখলাম যে অনেকগুলো খাল প্রায় ভরাট হয়ে গিয়েছে। এই এলাকাতে যে খবর নিয়ে আমি জানলাম, এমনকি বর্ষার মৌসুমেও খরা হয়, অনেক জায়গায় পানি পাওয়া যায় না। ঠিক এই কথাটা কি ঠিক? বর্ষার মৌসুমে অনেক জায়গায় পানির সমস্যা হয়, সেখানে চাষবাস করা যায় না। কিন্তু আমরা এই বর্ষার পানিটাকে আমাদের কাজে ব্যবহার করতে চাই। আমরা কৃষক ভাইদের কাজে এই পানিটা ব্যবহার করতে চাই। আমরা এই পানিটা ব্যবহার করতে চাই এমন ভাবে যাতে সমগ্র এলাকার মানুষ উপকার পায়। সেজন্যই আমরা বাংলাদেশে আজকে ভাবে এখানে খাল খনন শুরু করলাম। সমগ্র বাংলাদেশে ইনশাল্লাহ আগামী 5 বছরে আমরা প্রায় 20,000 কিলোমিটার খাল খনন করব, যাতে করে এই খাল খননের মাধ্যমে একদিকে আমরা বর্ষার সময় হঠাৎ করে উজান থেকে পানি চলে আসে,
নদী খাল সব বন্ধ হয়ে যাওয়ার কারণে উজান থেকে যখন হঠাৎ করে পানি আসে তখন দেখি যে আমরা নদীর খাল বিলের আশেপাশে যে বাড়ি ঘরগুলো আছে মানুষজনের সেগুলো ভেসে যায়, গরু ছাগল ভেসে যায়, মানুষের কাপড় জামা নষ্ট হয়ে যায়, ঘরের জিনিসপত্র নষ্ট হয়ে যায়, ঘর বাড়ি নষ্ট হয়ে যায়। এইরকম সমস্যা যাতে না হয় আমরা চাই খাল খননের মাধ্যমে উজানের সময় বর্ষার সময় যে অতিরিক্ত পানিটা সেই পানিটা আমরা ধরে রাখবো। কারণ উজানের সময় যেই পানিটা আসে আপনারা প্রত্যেকে এইটার অভিজ্ঞ দেখেছেন, আপনারা 7 দিন 10 দিন থাকে তারপরে সেই পানির খবর নাই, আবার চলে গেল পানি, তাই না? কিন্তু এই পানিটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে কি সবার উপকার হবে? সবার উপর। এবং সেজন্য এই পানিটাকে আমরা ধরে রাখতে চাই যাতে শুষ্ক মৌসুমেই হোক বর্ষা মৌসুমেই হোক আমরা আমাদের কৃষক ভাইদেরকে পানি সরবরাহ করতে পারি, যাতে আমরা আমাদের কৃষির উৎপাদন বাড়াতে পারি। এবং কৃষির উৎপাদন এই জন্যই আমাদেরকে বাড়াতে হবে ভাইরে, বাংলাদেশ বিরাট দেশ, একটা 20 কোটি মানুষ এই দেশে। এই মানুষগুলোর জন্য খাবার দাবারের ব্যবস্থা, আমরা এত মানুষের খাবার কি বিদেশ থেকে আনা সম্ভব? বিদেশ থেকে আনা সম্ভব না। এই খাবার আমাদেরকে, মানুষগুলোর জন্য খাবার দাবারের ব্যবস্থা, আমরা এত মানুষের খাবার কি বিদেশ থেকে আনা সম্ভব? বিদেশ থেকে আনা সম্ভব না। এই খাবার আমাদেরকে মৌলিক খাবার দাবার, ধান, যেগুলো মৌলিক খাবার দাবার এই দেশে উৎপাদন করতে হবে।